উপরোক্ত সকল সুযোগ সুবিধা এইটার ভিতরে আওতায় থাকবে ইনশাল্লাহ। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে একটু ক্লিয়ার করি, এখানে হচ্ছে যে আমাদের এটা শেষ যে পয়েন্ট সেটা হচ্ছে অন্যান্য ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য উপাসনালয়ের প্রধানগণকে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান এবং উপরে বর্ণিত অন্যান্য সুবিধাগুলি তাদের জন্য সমভাবে প্রযোজ্য হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাওলানা শহীদুল ইসলাম। এই পর্যায়ে আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করবেন অ্যাডভোকেট মাহমুদ হাসান শাকের। জনাব অ্যাডভোকেট মাহমুদ হাসান শাকের। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান উপস্থাপিত যে পরিবেশ বিষয়ে আমার পরিকল্পনা কি, আগামী বিএনপি যদি জনগণের ম্যান্ডেট পায় পরিবেশ বিষয়ে কি কাজ করবে এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে একটু বলবো। গত দেড় যুগেরও বেশি সময় ধরে রাজনীতি শুধু প্রতিশ্রুতি আর স্লোগানে করা ছিল, কিন্তু মানুষের জীবনে তেমন কোনো সুখবর হয়ে আনেনি। এখন সময় এসেছে এমন রাজনীতি করার যা কথার চেয়ে কাজে বিশ্বাস করবে। বিএনপি সেই প্রস্তুতি নিয়ে এগুচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি স্পষ্টভাবে বলেছে, নীতি নির্ভর ও জ্ঞান ভিত্তিক রাজনীতি দেশের ভবিষ্যৎ বদলাতে পারে। তাই বিএনপি এখনই জনগণের জীবনযোদ্ধা মূলক কর্মপরিকল্পনা তৈরি করেছে। তারই একটি অন্যতম হচ্ছে পরিবেশ। আপনারা জানেন যে ইতিপূর্বে 1991 সালে বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার দায়িত্ব প্রাপ্ত হন, সারা দেশে পরিবেশ রক্ষার জন্য তিনি যে বনায়ন কর্মসূচি চালু করেছিলেন, তিনি একটি কথা বলতেন বিভিন্ন সভা সমাবেশে যে আপনার যদি একটি কন্যা সন্তান হয়, আপনি যদি একটি বেহমনি গাছ সেদিনই রোপণ করেন, আর আপনার সন্তানটি যখন বিবাহযোগ্য হবে তখন আপনার ওই গাছটি যখন একটি বড় গাছে পরিণত হবে, এই গাছটি বিক্রি করে একটি গরিব এবং অসহায় পরিবারের কন্যা সন্তানের বিবাহের ব্যয় নির্বাহ করার জন্য সেটা কাজে আনবেন। এবং তার আগে আমাদের নেতা, আমাদের যে আমরা যারা রাজনৈতিক আদর্শের উত্তরাধিকারী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বনায়ন, অধিক খাদ্য ফলাও, তারপরে খাল খনন কর্মসূচি চালু করেছে, যেটা আজকের বাস্তবতায় 50 বছর পরে আমরা উপলব্ধি করতেছি যে খাল খনন কর্মসূচি বন্ধ করে দেওয়ার কারণে আজকে সারা দেশে যে কিলোমিটার খাল ও নদী পুনঃখনন করার পরিকল্পনা গ্রহণ করেছেন। তিস্তা ব্যারেজ উন্নয়ন এবং পদ্মা ব্যারেজের মতো প্রকল্প গ্রহণ, যাতে প্রাণ ফিরে পাবে নদী এবং খালগুলি। আপনারা জানেন যে ইতিমধ্যে গত 15 থেকে 17 বছরে যে দখলদার ফ্যাসিস্ট শক্তি দেশের সরকারি সম্পদগুলি, খাত, নদীগুলি নিজেদের ইচ্ছে মতো দখল করে একটা চরম একটা পরিবেশ সংকট তৈরি করেছে, জলাবদ্ধতা তৈরি করেছে। কাজেই আমরা যদি জনগণের ম্যান্ডেট পাই, আমাদের নেতা তারেক রহমান সেই পরিকল্পনাগুলি আগেই জাতির সামনে উপস্থাপন করেছেন, যেন এগুলি বিএনপিকে জনগণ ম্যান্ডেট দিলে এই পরিকল্পনাগুলি বাস্তবায়নের জন্য বিএনপি কাজ করতে পারে। ধন্যবাদ আপনাদের সকলকে। কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? পরিবেশ নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নোংরাহাত। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের পরিবেশে তো নোয়াখালীর যেহেতু আসনে নিয়ে কথা হচ্ছে, তো আমাদের নোয়াখালী গত 2 বছর আমরা কিন্তু প্রচুর জলাবদ্ধতা শিকার হয়েছিলাম।
তো এখানে মূলত আমরা যে সমস্যাটা ফেস করতেছি, আমাদের বন্যার পানি কিন্তু নেমে যাইলেও কিন্তু আমরা জলবদ্ধতা বন্যা যাওয়ার পরও প্রায় 4-5 মাস আমরা কিন্তু জলবদ্ধতার শিকার হই, বিশেষ করে গ্রাম সাইড গুলাতে। সেই ক্ষেত্রে আপনার কি সিদ্ধান্ত নেবেন আমাদের এই যে জলবদ্ধতা সম্পর্কে আর কি নিরসনের বিষয়? ধন্যবাদ। জলাবদ্ধতার বিষয়ে আপনি শুনেছেন যে আমি যে কথাটি বলেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসৃত পথ ধরে আমাদের দলের চেয়ারম্যান আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে খাল খনন কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে। যে সমস্ত ড্রেনগুলি জলাবদ্ধতা তৈরি হয়েছে এগুলি সংস্কার করা হবে। সারা দেশে অন্তত 20,000 কিলোমিটারের ড্রেন এবং খালগুলি খনন করার পরিকল্পনা গ্রহণ করেছে। ধন্যবাদ। আমরা আসলে একটু চেঞ্জ করি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব হারুনুর রশিদ আজাদ। আমরা করতালের মাধ্যমে অনুরোধ করি। আমরা এই গণমাধ্যম কর্মীদের থেকে যে অনুরোধটা এসছে যে আমাদের বক্তারা বক্তব্য দেওয়ার পরে আমরা একটা সেশনটা আসলে কোশ্চেনের জন্য রাখি, তাহলে আপনারা মনে রাখবেন যে আপনারা কি কোশ্চেনটা করবেন। একজন একটা প্রশ্ন করতে পারবেন, আমাদের নেতাদেরকেও করতে পারবেন। তাহলে আমরা এখন আর প্যানেলের মধ্যে আর কোশ্চেনে যাচ্ছি না। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে ক্রীড়া নিয়ে আলোচনা করবেন কাউন্সিলর ডেলিগেট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জনাব ইকবাল বাহার আজাদ। জনাব ইকবাল বাহার আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 8টি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাকে খেলাধুলার বিষয়ে আমাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমি মঞ্চের অতিথিকে সালাম এবং সামনের উপবিষ্ট অতিথিদেরকে সালামের মাধ্যমে আমি আমার বক্তব্য শুরু করছি। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানে আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া ক্ষেত্রে পরিকল্পনা। আমি আপনাদেরকে যে বিষয়গুলো আমাদের জাতীয়তাবাদী দলের থেকে যে বিষয়গুলো পরিকল্পনা নেওয়া হয়েছে, আমি সেই বিষয়গুলো আপনাদের নজরে আনছি। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, নতুন করে স্পোর্টস কর্মসূচির মাধ্যমে 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, 64 জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা, দেশের সব উপজেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া শিক্ষক নিয়োগ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগ, প্রত্যেকটি বিভাগীয় শহরে বিকেএসপি শাখা প্রতিষ্ঠা, সকল মহানগর সহ গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থা, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের খেলার সুযোগ নিশ্চিতকরণ, দেশে ক্রীড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি স্থাপন করা। আমি একটু যেটা বলতে চাই, দক্ষ নাগরিক গড়ে তোলার যে মূল মন্ত্র সেটা হচ্ছে যে মানুষের শারীরিক সক্ষমতা। আপনি আমাদের এখনকার যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বা আমরা যারা সমাজের যে চিন্তা যে সবাই ডাক্তার হবে, সবাই ইঞ্জিনিয়ার হবে, সবাই ব্যারিস্টার, সবাই স্ব ক্ষেত্রে স্বনামধন্য হওয়ার চেষ্টা করে, কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে আমি যেটা মনে করি আর কি, সেখানে আমাদের শারীরিক শিক্ষার দক্ষতার অনেক অভাব। এবং আপনি যদি আপনার কর্মক্ষেত্রে আপনি যদি শারীরিক ভাবে দক্ষ না হন, তো আপনার সেই জীবন আপনি উপভোগ্য করে তুলতে পারবেন না। আপনি একটু খেয়াল করে দেখবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দল গঠনের প্রাক্কালে
উনার যেই জিনিসটা খুব বিশেষ গুণ ছিল সেটা হচ্ছে উনি প্রচুর হাঁটতে পারতেন। এবং আমি উনার সম্পর্কে একটু বলি, উনি যখন জাতীয়তাবাদী দল গঠনের প্রাক্কালে উনার রাজনৈতিক সহকর্মীদের সাথে যখন উনি আলাপে বসেছেন, তখন মশিউর রহমান যাদব নামে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তখন উনি বলেছেন যে জিয়াউর রহমানের কোন জিনিসটা সবচেয়ে ইফেক্টিভ। তখন ওনাকে জানানো হলো যে উনি সবচেয়ে বেশি হাঁটতে পারেন, এবং ওই হাঁটাকে সামনে রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলেছেন এবং হেঁটেছেন, এবং তার সাথে তখন তার অনেক রাজনৈতিক কর্মীও হেঁটে ওনার সাথে পেরে উঠতে পারতেন না, এবং উনি মানুষের কাছাকাছি গেছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে সেখানেও ওনার একটা শারীরিক দক্ষতা, শারীরিক ক্ষমতার বিষয় ছিল, কারণ উনি একজন মেজর ছিলেন। শারীরিকভাবে উনি যে দক্ষতা নিয়ে চলতে পারতেন, সাধারণ মানুষ এটা পারতেন না। তো আমি যেটা মনে করি, যদি একটা রাষ্ট্র যদি তারা পরিপূর্ণভাবে শারীরিক সক্ষমতা ভাবে গড়ে উঠতে না পারে, তাহলে আপনি একটা সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে পারবেন না। তো আমি একজন ক্রীড়া সংগঠক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথা তারেক রহমানের যে পরিকল্পনা, আমি তার সাথে সম্পূর্ণ একমত। এই পরিকল্পনাগুলো যদি আপনার সাধিত হয়, তাহলে আমি মনে করি একটা চমৎকার দেশ আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সামনে উপস্থাপন করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে সুষম খাদ্য। আমরা যেটা দেখি সেটা হলো যে আমরা খাদ্য সম্পর্কে খুব অসচেতন। আপনি যদি ভালো যেই শিক্ষা অবস্থান থেকে, এখানে একটা বিষয় আছে যে জাতীয় শিক্ষাক্রমের 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, এবং এইটাই হচ্ছে একটা মূল বেসিক। একটা বাচ্চাকে আপনি তার খুব ছোট থেকে আপনি তাকে যে শিক্ষাটা দিবেন, সেই শিক্ষায় সে সুশিক্ষিত সুনাগরিক হয়ে গড়ে উঠবে। তা আমাদের একটা জিনিস আমার খুব নজর কাড়ে যে আমাদের স্কুল কলেজগুলোর সামনে আমাদের যে ভ্রাম্যমান খাদ্য ব্যবস্থা থাকে, যারা যে খাদ্যগুলো আমি দেখছি সেই খাদ্যগুলো খুবই অস্বাস্থ্যকর। আপনি যদি একজন বাচ্চাকে খাদ্য, শারীরিক সুস্থতা, পড়ালেখা সবকিছু যদি সুন্দরভাবে নিশ্চিত করতে না পারেন, তাহলে একটা সুন্দর জাতি গড়া সম্ভব হবে না। সেখানে গড়ে উঠবে বড় বড় হসপিটাল, সেখানে গড়ে উঠবে মানুষের স্বাস্থ্য নিয়ে বড় বড় ব্যবসা বাণিজ্য। তো সেখানে সব নাগরিকেরই উচিত তার বাচ্চার এই মৌলিক বিষয়গুলো লক্ষ্য রাখা। তা আমি আর বক্তব্য বাড়াবো না, এখানে অনেক অভিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন, ওনারা আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। এখন স্পোর্টসের বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, প্রশ্ন থাকে, আপনারা ঠিক আছে। আমি তাহলে আজকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্যানেল আলোচক ডাক্তার নুরুল আলম লিটন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন স্বাস্থ্য সম্পর্কে আজকের মাননীয় প্যানেল আলোচক ডাক্তার নুরুল আলম লিটন। ডাক্তার নুরুল আলম লিটন স্যারকে আমি অনুরোধ করছি স্বাস্থ্যের উপরে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম। নোয়াখালী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 8টি জনকল্যাণকর বিষয়ের উপর জনজিজ্ঞাসা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য বিশেষজ্ঞ প্যানেলবৃন্দ এবং যারা শুনছেন সম্মানিত অডিয়েন্সবৃন্দ, আমি ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব নোয়াখালীর পক্ষ থেকে
আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাধীনতা যুদ্ধের পর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন সময় মানুষের চাহিদা ভিত্তিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এই দলটি প্রতিষ্ঠার শুরুতেই 19 দফা দিয়ে জনকল্যাণকর বিভিন্ন কার্যক্রম মানুষের সামনে নিয়ে আসছে। তারই ফলশ্রুতিতে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের 31 দফা জনগণের সামনে 2023 সালে উপস্থাপিত হয়েছে, যা 19 দফারই একটি সংস্কারের বিস্তৃত অংশ। সেই 31 দফায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিক্ষা, পরিবেশ সহ অন্যান্য যে 8টি জনগুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে নির্বাচনের সময় এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 8টি বিষয়কে গুরুত্ব দিয়ে নির্বাচনী যে ইশতেহার ঘোষণা হবে তাতে জনগণের প্রত্যাশার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানটি তারই একটি অংশ। সেখানে 8টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে মানুষের যে মৌলিক চাহিদার একটি অংশ হচ্ছে স্বাস্থ্য সেবা পাওয়া। এখানে 31 দফা 25 এবং 26 নম্বরে যেই ক্লজগুলো আছে সেই দুটিকে অ্যাড্রেস করে এই 8টি বিষয়ের মধ্যে স্বাস্থ্য, এখানে বলা হচ্ছে যে আমাদের যে বাজেট, সেই বাজেটের জিডিপির 5% স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে আগামী যেই সরকার যদি গঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেটা। আরেকটা বিষয় হচ্ছে স্বাস্থ্য কার্ড। আপনারা এখানে নিশ্চয় আলোচনার মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো শুনছেন। ঠিক একইভাবে প্রতিটা পরিবারের জন্য যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা থাকবে এবং আঞ্চলিক পর্যায়ে সেখানে বিশ্বায়িত হসপিটাল থাকবে। আপনারা জানেন জেলা পর্যায়ে অনেক ধরনের সেবাই দেওয়া সম্ভব হয় না। এই ধরনের যদি বিশেষায়িত হসপিটাল থাকে তখন এখানে যে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী রয়েছে তাদেরকে আমরা যখন এখান থেকে ঢাকায় রেফার করি বিভিন্ন জটিলতা নিয়ে, অনেক সময় দেখা যায় পথের মধ্যে তাদের মৃত্যুবরণ করতে হয়। কিন্তু যদি এই ধরনের আঞ্চলিক এবং জেলা পর্যায়ে বিশ্বায়িত হসপিটাল থাকে সেখানে দেখা যায় এই ধরনের সেবা তখন জেলাতে পাওয়া যাবে। তো এই ধরনের সেবাগুলো নিয়ে আগামী নির্বাচনী ইশতেহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করবে। সেখানে ডক্টর সুশালা বাংলাদেশ এই বিষয়ে কাজ করে যাচ্ছে। সেখানে কোনো কেউ চিকিৎসা ছাড়া মৃত্যুবরণ করবে না, সবার জন্য স্বাস্থ্য, এই স্লোগানে ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইশতেহারে সহযোগিতামূলক কাজ করে যাবে। আমি লোকাল শাখা ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার নুরুল আলম লিটন স্যারকে। এই পর্যায়ে ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোয়াখালী জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও দপ্তর সম্পাদক হিসেবে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, বিজ্ঞ প্যানেলিস্ট এবং যারা শুনছেন, আমার বিষয় হচ্ছে যে ফ্যামিলি কার্ড স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি। এটা বিএনপির পরিকল্পনা, একটা অন্যতম পরিকল্পনা। আপনারা জানেন যে ইতিমধ্যে এই ফ্যামিলি কার্ড বাংলাদেশে বহুল আলোচিত এবং আমি মনে করি যে ব্যাপক আলোচনার ঝড় তুলেছে। তারেক রহমান যখন বাংলাদেশে আসার আগেই তিনি সারা বাংলাদেশে ওনার দায়িত্বশীল নেতা কর্মীদের ঢাকা খামারবাড়িতে একটা সিরিজ কর্মশালার আয়োজন করেন। যে কর্মশালায় আমাদের জেলার আহ্বায়ক সদস্য সচিব মহোদয়রাও অংশগ্রহণ করেছেন। আমিও আমার সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছিল। সেখানে 8টি প্রায়োরিটি ওনারা নির্ধারণ করেছেন।
যেগুলি ইতিমধ্যে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফ্যামিলি কার্ড। সেটা হচ্ছে যে নারী উন্নয়নে বিএনপির একটা যুগান্তকারী উদ্যোগ। এটা সেটা হচ্ছে আমাদের প্রান্তিক পর্যায়ে যেসব পরিবারগুলি এখনো দরিদ্র সীমার নিচে বাস করে, যাদের কর্মসংস্থান নাই, যাদের খাদ্যাভাব তৈরি হয় এবং অভাব যাকে বলে অভাবগ্রস্ত হয়, এই অভাবগ্রস্ত হওয়ার পরেই এটা ম্যাক্সিমাম হচ্ছে যে কৃষিজীবী পরিবারগুলি এই অবস্থার মধ্যে নিপতিত, যাদের নিজস্ব কোনো জমি জমা নাই। আপনারা জানেন যে প্রতি বছর আমাদের দেশের কৃষক তার জমি হারায়, যে উৎপাদনের ন্যায্য মূল্য পায় না, সে সার বীজ কীটনাশক চড়া দরে সে কিনতে পারে না। এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে সে যে জিনিসটি উৎপাদন করে সেটা যখন সে বাজারে বিক্রি করতে যায় এটার মূল্য পায় না, কিন্তু বাজার থেকে যখন তার খাদ্য সে কিনতে যায় তখন সে কিন্তু অতিরিক্ত মূল্যে কিনতে হয়। এই যে একটা জীবনের চক্রের মধ্যে আমাদের দরিদ্র শ্রেণীর মানুষ আটকে গেছে। এর মধ্যে নদী ভেঙে যায়, সন্তান কোথায় চলে যায়, সন্তানের বিয়ে, পড়ালেখা তো দূরের কথা, এই যে তার খাওয়ার চিন্তাটা, যে দুমুঠো খাবার, তার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা আমার মৌলিক মানবাধিকার অধিকারের মধ্যেই এটা একটা অন্যতম অধিকার, যে আমি দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পারবো। তো এই বিষয় নিয়ে আমরা যেটা পরিকল্পনা আমাদের, যে একটা ফ্যামিলি কার্ড করা হবে, প্রতি মাসে 2000 থেকে 2500 টাকার আর্থিক সহায়তা অথবা খাদ্য সুবিধা, যেরকম চাল ডাল তেল লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য, দারিদ্র বিমোচন, ক্ষুধামুক্ত এবং নারীর স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা। তো এটা আমরা যেটা বোঝাতে চাই, যে এটা আমরা করতে চাই যে পরিবারের প্রধান যিনি নারী, আসলে সংসার কিন্তু নারী চালায়, পরিবারের যিনি নারী প্রধান আছেন তিনি সংসারটা চালান, ওনার নামেই, যে বাংলাদেশের প্রতিটি নাগরিকের নামেই একটা ফ্যামিলি কার্ড হবে। সেই ফ্যামিলি কার্ডে যে যারা স্বাবলম্বী আছে তারা গ্রহণ করবে না, যাদের দরকার তারা গ্রহণ করবে। এই ফ্যামিলি কার্ডের মধ্যেই তার যাবতীয় সকল ডাটা, তার নাম, তার কার্ড নাম্বার, তার মোবাইল নাম্বার এবং তার একটা নাম্বার থাকবে। এই নাম্বারের মধ্য দিয়ে সে একটা প্রত্যেকটা, যেটা ভারতের কলকাতায় আছে অনেকেই জানেন যে সেটা আধার কার্ড বলে সেটাকে, এটা ব্যাপক জনপ্রিয় আধার কার্ড। এখন আপনারা অনেকেই প্রশ্ন তুলছেন যে বিএনপির প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল যারা, তারা ফেসবুকে সামাজিক গণমাধ্যমে এই ফ্যামিলি কার্ড নিয়ে চরম একটা অবস্থা খারাপ আমাদের। আমি কালকেও দেখলাম যে একটা দলের আমির নায়েবে আমির, যে ফ্যামিলি কার্ড মাথার মধ্যে একটা ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের ক্রিটিক যেটা ওনারা করছেন, যে ফ্যামিলি কার্ডের বিপরীতে আপনারা কি করবেন সেটা আপনারা বলেন, কিন্তু আপনারা এটা না বলে আপনারা বলেন যে আমরা কোনো কার্ড দিব না, আমরা এই করবো না। কার্ড আপনারা দিচ্ছেন সেটা হচ্ছে যে আপনারা বেহেশতে যাবার কার্ড দিচ্ছেন। এই বেহেশতে যাবার কার্ডটা আপনি কিন্তু একজন মুসলমান হিসেবে দিতে পারেন না। আমাদের নেতা হারুন রশিদ আজাদ এটা একটা হাদিস সহ ব্যাখ্যা করে বক্তৃতা করেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস থেকে তিনি বলেন। তাহলে আপনি তো বিপরীত কথা বলছেন, আপনি চিন্তার বিপরীতে আরেকটা চিন্তা হাজির করেন। আমরা যে কর্মসূচি দিয়েছি এই কর্মসূচির বিপরীতে আপনারা কি করবেন সেটা বলেন। আপনারা বলেন, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব কালকে বললেন যে ভারতের সাথে দাস্তখত দিয়ে যারা আসছে তাদেরকে জাতি প্রত্যাখ্যান করবে, এই কার্ড এগুলি সব ভারতীয় প্রেসক্রিপশন। আবার কালকে 14 গ্রামের এক বক্তৃতা বললেন যে আমেরিকান দূতাবাস থেকে আমাদেরকে বলার কারণে আমরা সরমনাইকে বের করে দিচ্ছি। তাহলে আপনি নিজে আমেরিকান দূতাবাস আপনাকে ক্ষমতায় বসাই দেবেন, আপনি আল্লাহ রাসূলের উপরও বিশ্বাস রাখেন না, আপনি এখন রাখছেন কার উপরে? আমেরিকান দূতাবাস আপনাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবে। এই একটা অবস্থা এখন ওরা হচ্ছে। কিন্তু আমাদের এখানে গণমাধ্যম কর্মীরা আছেন, আমাদের নেতারা আছেন, আমি আর বাড়াবো না। আমেরিকা যার বন্ধু হয় তার কিন্তু কোনো শত্রুর দরকার হয়।
এটা এটা টের পাবেন 12 তারিখের পরে। তো এখন এই কার্ডটা আমরা সবচেয়ে কঠিন প্রশ্ন আমাদের যারা ক্রিটিক করেন তারা বলেন যে এটা বাস্তবায়ন আপনার যে প্রশিক্ষিত সেই কর্মী আছে কিনা, আপনি আপনার দলের কর্মীদেরকে এই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবেন কিনা, আমাদের যে দুর্নীতিগ্রস্ত সমাজ সেখানে পারবেন কিনা। আপনারা জানেন যে এই কিছুদিন আগে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল অনিক রায়দের নেতৃত্বে এনপিএ। তো তারা তারেক রহমানের সাথে দেখা করতে গেছিলেন গুলশান অফিসে। কালকে অনেকের লেখায় আমি পড়লাম তারেক রহমানকে সে জিজ্ঞেস করেছিলেন যে আপনার ফ্যামিলি কার্ড, আপনার ফার্মার্স কার্ড, এটা যুগান্তকারী একটা পদক্ষেপ, কিন্তু আপনি যেটা বাস্তবায়ন করবেন আপনার কর্মীরা, আপনার নেতারা এটা কতটুকু ট্রেন্ড আপ কিনা, তারা এটা বাস্তবায়ন করতে পারবে কিনা। তো সে লিখলো যে তারেক রহমান তাকে বলেছে যে আমি আমার কর্মীদের পরিবর্তন করে ফেলবো, শুধু দেশের পরিবর্তন আমি করব না, আমার কর্মীদের রাজনৈতিক কালচারও আমি পরিবর্তন করব, তাদেরকে আমি সেইভাবে গড়ে তুলব। তো আমি আজকে আর বেশি কিছু বলবো না, আমাদের নেতারা আলোচনা করবেন। আমরা মনে করি যে এই ফ্যামিলি কার্ড বাংলাদেশের রাজনীতির জন্য, আমাদের প্রান্তিক পর্যায়ে নারীদের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ। এই পদক্ষেপ বাস্তবায়ন আমরা বিএনপির দল হিসেবে এটা আমাদের নির্বাচনী অঙ্গীকার, এই অঙ্গীকার অবশ্যই আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বাস্তবায়ন করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, কৃতজ্ঞতা অ্যাডভোকেট তৈয়ব হোসেন সোহেল ভাইকে। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে আমাদের কৃষি নিয়ে আলোচনা করবেন, যেটা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করবেন ডক্টর জাহাঙ্গীর সরকার, অধ্যাপক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ডকুমেন্ট করবে না, ডকুমেন্ট দিও না, আমরা তো ডকুমেন্ট ফাইল ছাড়া। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিশেষ করে সাংবাদিক ভাই বোনেরা, আমি কথা দীর্ঘায়িত করব না। 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন, সেই আলোকে বিএনপি তথা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান 31টি দফার মধ্যে উল্লেখযোগ্য 8টি দফার কথা উল্লেখ করেছে। যেটা একটা বডি যেমন থাকে, ফুল বডির ভিতরে 8টি ভাইটাল অর্গান, যেটা ছাড়া বডি মুভ করতে পারে না। সেই 8টি দফা আপনাদের কাছে অলরেডি আছে, আপনারা পড়েছেন, এবং আমি মনে করি আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। আজকে উপস্থিত মঞ্চে নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মহোদয় জনাব আলু ভাই এবং সম্মানিত সদস্য সচিব জনাব হারুন রশিদ আজাদ ভাই, বাহার ভাই, এবং আমাদের ড্যাবের সম্মানিত ডাক্তার এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল কালাম মাসুদ সহ যারা শুনছেন, সকলকে ধন্যবাদ। প্রথমে দফা ছিল 28টি, তারপর সেটা হয় 31টি। মূলত আপনারা জেনে থাকবেন যে 2021-এর দিকে সর্বপ্রথম এই 28 দফা নিয়ে কিন্তু কর্মকাণ্ড শুরু হয়েছে, যেটা অত্যন্ত পরিকল্পিত। ধীরে ধীরে সেই দফাগুলো পরিমার্জন করা হয়, সংশোধন করা হয়,
এবং সর্বোপরি 31 দফায় এসে এটা ঠেকে। এবং এইখানে রবিউল হাসান পলাশ ভাই বলেছেন, উনি আরো ভালো জানেন যে কৃষির যে বিষয় সেটা মূলত তারেক রহমান দায়িত্ব দিয়েছিলেন কৃষক দলের যে সভাপতি জনাব হাসান জাফর তুহিন। উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, ওই সময় আমি ছাত্র দলের সদস্য ছিলাম। এবং প্রশ্ন থাকতে পারে যে আসলে এই কৃষির কার্ড কিভাবে বাস্তবায়িত হবে। কৃষি যেহেতু আমার বিষয়, আমি কৃষিবিদ ছাত্র, আমি একজন কৃষিবিদ, আমি জিনিসগুলো একটু পড়ে শোনাইতে চাই, কারণ এগুলি অনেকটা দালিলিক বিষয়ের মতো। প্রথমে আসুন যে আসলে আমাদের প্রকৃত কৃষক চিহ্নিত করো, যারা সত্যি চাষ করেন শুধু তারাই কৃষি কার্ড পাবে। যেমন যারা জমিতে ধান করেন, সবজি বা অন্য ফসল চাষ করেন, ইউনিয়ন পরিষদ ও কৃষি অফিস যাচাই করে ওই কৃষককে কৃষি কার্ডটা দেওয়া হবে। এবং আপনারা জানেন যে কৃষক আইডেন্টিফিকেশন অলরেডি ডান।